সিনিয়র ইন্সপেক্টর দয়া, তুমি সিআইডি ও দেশের সেবা করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। আজ থেকে তুমি আর সিআইডির অংশ নও। স্যার, আপনি প্রত্যেকটা অপরাধীকেই তার কথা বলার শেষ সুযোগ দেন। আচ্ছা, এই সুযোগটা কি আমি পাবো না? না দয়া, কারণ তোমার মতন সিআইডি অফিসারের কাছে এই ধরনের অপরাধ আমি আশা করিনি। স্যার, আইন কি বলছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনি কি মনে করেন আমি কি অপরাধী? দয়া, আমি কি ভাবলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, আইন কি ভাবছে সেটা বেশি জরুরি। আইনের চোখে তুমি একজন অপরাধী। ঠিক আছে স্যার, যখন আপনি আপনার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন তখন সেটাই ঠিক। আমি অভয় কুমার আজ 14 তারিখেই এই সিআইডি ব্যুরোতে এসেছি। আজ আমার বউয়ের প্রাণ সংশয় হয়েছে, সেটা এই সিআইডি অফিসারের হাতে, কিন্তু এনারা আমাকে কোনো সাহায্য করছেন না। যদি আমার বউয়ের কিছু হয়ে যায় না তাহলে শুধুই সিআইডি লোকেরা দায়ী থাকবে। কাল রাত 2টো থেকে 4টের মধ্যে সিআইডি অফিসার ওকে মারতে চলেছে। এরকম যদি কিছু একটা হয় তাহলে আমি নিজেকে পুরো শেষ করে দেবো। আমি সিআইডি ব্যুরোতে আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। অভয় নামের কোনো একজন তার স্ত্রীকে বাঁচানোর জন্য সিআইডির কাছে এসেছিল। এই যে এইটা, এই ভিডিওটা 4 ঘন্টা আগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিচার চাওয়ার নাম করে। ও এসেছিল তো? তুমি এখানে ছিলে তো পঙ্কজ, রাত 10টার সময়? কেউ এসেছিল তো? ও এসেছিল স্যার, কিন্তু কিন্তু কি আমাকে জানাওনি কেন? স্যার অদ্ভুত কথা বলছিল। আমার নাম অভয় কুমার, আর আমি আপনাকে একটা মার্ডার হবে এমন খবর দিতে এসেছি। কার মার্ডার হতে চলেছে? আমার ওয়াইফ রূপার। কে মার্ডার করবে আপনার ওয়াইফকে? একজন সিআইডি অফিসার মারবে আমার ওয়াইফকে। আচ্ছা, আপনি কি করে জানলেন যে কোনো সিআইডি অফিসার আপনার ওয়াইফকে মার্ডার করবে? কি কি হয়েছে? আরে কাছে এসো, শুধুমাত্র তোমার কানেই বলবো। আমি না স্বপ্নে দেখেছি যে একজন সিআইডি অফিসার আমার বউকে খুন করছে। আর তুমি জানো, আমার স্বপ্ন সত্যি হয়ে যায়। আমি তো প্রথমে ভেবেছিলাম ও কোনো প্র্যাঙ্ক করছে, মজা করছে হয়তো। আর রাতে লেটও হয়ে গেছিল, সেই জন্য আপনাদেরকে আর বিরক্ত করিনি আমি। প্র্যাঙ্ক? মজা করছিল? যদি ওই নিরীহ মহিলার কিছু হয়ে যায় তাহলে তার উত্তর কে দেবে? সরি স্যার, আমি ওভাবে ভেবে দেখিনি। তাহলে কি তোমার সরি বলাতে সবকিছু ঠিক হয়ে যাবে? আমার কিছু ঠিক মনে হচ্ছে না অভিজিৎ, কিছু একটা ঘটতে চলেছে ওই রূপার সঙ্গে। হ্যালো, হ্যালো ম্যাম, আপনি কি বলছেন? আপনি কল করেছেন, তাও আবার এত রাতে, আর আপনি জিজ্ঞেস করছেন আমি কে বলছি। ম্যাম, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। সিআইডি? কি ব্যাপার স্যার? আমি রূপা বলছি। কার মার্ডার হতে চলেছে? আমার ওয়াইফ রূপার। রূপা ম্যাম, আপনার স্বামী রাত 10টার সময় আমাদের বিউরোতে এসেছিল। এটা ওনারই নাম্বার না? না স্যার, এটা আমার ফোন নাম্বার। আর আমার স্বামী তো আমার সঙ্গে ছিল বাড়িতে। আপনার কাছে বিউরোতে কি করে যেতে পারে? কি সকাল থেকে বাড়িতেই ছিলেন উনি? রাতে 10টার সময়ও? হ্যাঁ স্যার, আমরা এইমাত্র ডিনার করলাম আর ও পুনের জন্য বেরিয়ে গেল। ও আপনাদের কাছে কি করে যেতে পারে? ব্যাপারটা কি অফিসার? ম্যাম, আপনার স্বামী অভয় আমাদের বিউরোতে এসেছিলেন। কি? অভয়? স্যার, এটা তো আমার প্রথম হাজবেন্ডের নাম। আর ও তো জেলে আছে স্যার। ও
আপনাদের সঙ্গে কি করে দেখা করতে গেল? জেলে? জেলে? আচ্ছা, কোন জেলে আছেন? সেন্ট্রাল জেলে। আর রাত 4টের সময় তোর ফাঁসি হওয়ার কথা। কি? ও কি জেল থেকে পালিয়ে গেছে নাকি আইন ওকে ক্ষমা করে দিয়েছে? রূপা ম্যাম, আমি এসিপি প্রদ্যুমান বলছি। আপনি কি বলতে পারেন কোন অপরাধে আপনার স্বামীর জেল হয়েছে? স্যার, 4 জন মানুষকে খুন করেছিল, পুরো পরিবারকে মেরে ফেলেছিল স্যার। স্যার, ও একজন খুব ভয়ঙ্কর মানুষ। স্যার, ও যদি জেল থেকে পালিয়ে যায় তাহলে আমাকে আর আমার স্বামী বিবেককে মেরে ফেলবে। প্লিজ কিছু করুন। দেখুন রূপা দেবী, ভয় পাবেন না। না ওনার ফাঁসি ক্যান্সেল হয়েছে, আর না উনি জেল থেকে পালিয়েছেন। কেউ আপনার সঙ্গে হয়তো মজা করেছে। রূপা ম্যাম, আপনি আপনার বাড়িতেই থাকুন, আমি বাড়িতে আসছি। আর হ্যাঁ, যতক্ষণ না আমি বাড়িতে পৌঁছবো কেউ ডাকলেও আপনি দরজা খুলবেন না। ঠিক আছে স্যার। স্যার প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন স্যার। আর হ্যাঁ, আপনার অ্যাড্রেস এটাই না? G4 রুকমিনি গার্ডেন? ও গড, তার মানে ও আমার নতুন অ্যাড্রেসটাও জেনে ফেলেছে। ঠিক আছে, আমি ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছি। ওকে? পূরবী, তুমি দয়ার সঙ্গে চলে যাও। স্যার, চলো। পঙ্কজ, একটা কাজ করো, এই অভয়ের ফুল ডিটেলস আমার চাই। হ্যালো, স্যার সেন্ট্রাল জেলে আমি কথা বললাম। এই অভয় জেলের মধ্যেই আছে স্যার। আজকে 4টের সময় ওর ফাঁসি হওয়ার কথা, প্রায় 1 ঘন্টা পরে। তাহলে অভিজিৎ সেই লোকটা কে যে আমাদের ব্যুরোতে এসেছিল? স্যার, দরজা তো খুলছে না। আশা করি সব ঠিকই আছে। কল করো ওকে। ফোনের রিংটোন তো শুনতে পাচ্ছি ভেতরে, মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। হ্যাঁ স্যার। আপনারা কারা আর এখানে কেন? সিআইডি। আপনারা কারা? সিআইডি? স্যার, আমার নাম হরিশ আর আমি এখানেই কাজ করি। আমি আসলে বিবেক স্যারের পার্সোনাল সেক্রেটারি। ও, আরও ও হচ্ছে পায়েল, আর ও এখানকার বাড়ির সমস্ত কাজকর্ম দেখে। কিন্তু কি হয়েছে স্যার? রূপা ম্যাম কোথায়? আসলে সাহেব, মেম সাহেব তো ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন? একটু আগেই তো ওনার সঙ্গে ফোনে কথা হলো, এত তাড়াতাড়ি কি করে ঘুমোতে পারেন? স্যার, আসলে ম্যাডাম রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমন। ও। তাই আপনাদের যদি কোনো আর্জেন্ট কাজ না থাকে তাহলে কাল সকালে আসুন। না, আর্জেন্ট তো আছেই। এই দরজার চাবিটা কি আপনার কাছে আছে না ভাঙতে হবে? না, তুমি যাও, গিয়ে ওই অন্য চাবিটা নিয়ে এসো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। এই লাইট এত কম কেন? মানে সমস্ত লাইট অফ করে শোয় নাকি রূপা ম্যাম? হ্যাঁ, না স্যার, এরকম তো আমি দেখিনি কোনোদিন। আমি তাও দেখছি একবার স্যার। লাইটগুলো আবার জ্বলছে না কেন? বাকি সব বাড়িতে তো লাইট জ্বলছে। শুধুমাত্র এই বাড়িতে লোডশেডিং? স্যার, চাবি। খুলুন। স্যার, আমি ভেতরের লাইট একবার জ্বালানোর চেষ্টা করে দেখি। স্যার, মনে হচ্ছে বাড়িতে কারেন্ট নেই। মুরবি, ওর সঙ্গে যাওয়ার মিটার বক্স চেক করো, দেখো কোনো প্রবলেম আছে কিনা। স্যার, যাও। চলো।
স্যার ওপরে আছে, আমি ওনাকে তুলছি। চলুন। মেম সাহেব, মেম সাহেব দরজা খুলুন। সিআইডির অফিসাররা এসছেন, আপনার সাথে দরকার আছে। সাহেব, মেম সাহেব তো উত্তর দিচ্ছেন না। রূপা ম্যাম, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। একটু আগেই আপনার সঙ্গে কথা হয়েছিল ফোনে। আপনি ঠিক আছেন তো? স্যার, এইভাবে তো ম্যাডাম কখনো ঘুমোন না। সামান্য আওয়াজেও ওনার ঘুম ভেঙে যায় স্যার। একটু পাশে যান। দরজা ভাঙতে হবে। আপনি ভেতরে যান। রূপা ম্যাম, আপনি ঠিক আছেন? রূপা ম্যাম, এই কে আছেন পর্দার পেছনে? চুপচাপ বাইরে আসুন। চুপচাপ বাইরে আসুন, নাহলে কিন্তু গুলি করে দেবো। ম্যাডাম, গুলির আওয়াজ শুনলেন? এই, রূপা ম্যাম, আপনি ঠিক আছেন? রূপা ম্যাম, পুরবি, পুরবি কোথায় তুমি? পুরবি, পুরবি এখান থেকে কেউ পালিয়েছে গুলি চালিয়ে। দেখো তাড়াতাড়ি। স্যার, মেম সাহেব, মেম সাহেব, রূপা মেম সাহেব, মেম সাহেব, কি হয়েছে আপনার? রূপা মেম সাহেব, কি হয়েছে? এটা কি করলেন আপনি? মেরে ফেললেন আমার মেম সাহেবকে। সরে যান, আমি একটু নাপছে। ছবেন না ওনাকে। আপনি গুলি করেছেন না আমার মেম সাহেবকে। ছবেন না ওনাকে। মেম সাহেব, হ্যাঁ পুরবি, বাকি রুমগুলো চেক করলাম, কোথাও কেউ নেই। আশেপাশে দেখেছি। হ্যাঁ দেখেছি স্যার। ঘরের ভিতরে চেক করেছো? স্যার ঘরের ভিতরেও চেক করেছি, কোথাও কেউ নেই। পুরবি, তুমি ঠিক করে চেক করোনি। না স্যার, ভালো করে চেক করেছি। এ কি? ম্যাম, ম্যাম, She's dead, স্যার। মরে গেছে আমার মেম সাহেব, আর আপনার সাহেব মেরেছেন ওনাকে। কি? একজন সিআইডি অফিসার মারবে আমার ওয়াইফকে? অভিজিৎ, গুলি আমি করিনি। মিথ্যে বলছেন সাহেব, আপনিই গুলি করেছেন। এক মিনিট, আপনি চুপ করুন। বাইরে থাকুন যতক্ষণ না জিজ্ঞেস করা হচ্ছে। কিচ্ছু বলবেন না, প্লিজ বাইরে যান। এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল দয়া? তুমি যখন দরজা ভেঙে ভিতরে ঢুকলে কি হয়েছিল পুরোটা আমাকে ডিটেলসে বলো তো। ঘরের ভেতর খুব অন্ধকার ছিল, সেই জন্যে কিছু দেখা যাচ্ছিল না। ঠিক তখনই আমার নজর ওই পর্দার পেছনে পড়লো। কারোর জুতো ছিল, কেউ তো ছিল। আর ওকে আমি বলেছিলাম যে পর্দা থেকে বাইরে আসতে। আর তখনই গুলি করার আওয়াজ এলো। ঠিক সেই সময় গুলি চলার আওয়াজ হলো, কিন্তু গুলিটা তোমার বন্দুক থেকে চলেনি। না, অন্য কারো বন্দুক থেকে করা হয়েছে। আর ততক্ষণে রূপা বেঁচে ছিল নাকি মারা গিয়েছে? জানি না ভাই, আমি তো ওটাই বলছি। ঘরের ভেতরে অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। কি সাহেব, কত মিথ্যে বলবেন? হ্যাঁ, লজ্জা করে না? ঘরে অন্ধকার থাকলে আপনি জুতো কি করে দেখতে পেলেন? এক মিনিট, আপনাকে তো বারণ করলাম আপনি কোনো কথা বলবেন না। আমি আপনাকে সব কথা জিজ্ঞাসা করবো, এখন ওদিকে গিয়ে দাঁড়ান।
হ্যাঁ দয়া, তারপরে? তারপরে যখন আমি ওদিকটা দেখলাম তখন ওখানে কেউ ছিল না, কিন্তু ওই জুতোটা ওখানেই ছিল। মনে হচ্ছে ও জানলা থেকে লাফিয়ে পালিয়ে গেছে। পূরবী, তুমি ওখানে ব্যাকইয়ার্ডেই ছিলে না যখন দয়া তোমাকে ডেকেছিল? কেউ ছিল ওখানে? কাউকে দেখতে পাইনি, কেউ ছিল না ওখানে। তুমি গ্রাউন্ড ফ্লোরে তো ছিলে সেই সময়। হ্যাঁ স্যার। হতে পারে পূরবী দেখার আগে ওই পালিয়ে গেছিল ওই অপরাধী। ভাই দয়া, এই ব্যাকইয়ার্ডটা অনেকটাই বড়, অন্তত 30 থেকে 40 সেকেন্ড লাগবে মেন গেটে পৌঁছতে। এরকম হতেই পারে না যে পূরবী ওর ছায়া কেউ দেখতে পাবে না। স্যার, স্যার জানলার নিচে আমি খুব ভালো করে চেক করেছি, কারোর পায়ের চিহ্ন পাইনি। আর গার্ডেনেও দেখেছি স্যার, ওখানেও কিছু পাইনি। ভাই দয়া, এই জানালা তো খুলছেই না, ভিতর থেকে পুরোপুরি বন্ধ। হ্যাঁ, আমিও চেষ্টা করেছিলাম খোলার, কিন্তু খুব জ্যাম। আরে, যখন তুমিই জানতে যে এই জানালাটা খুলছে না, তাহলে খুনি এখান থেকে পালাবে কি করে? আরে ভাই, না হলে অন্য কোথা থেকে পালিয়ে গেছে ও। কোথা দিয়ে? তুমি এই দরজার সামনে দাঁড়িয়েছিলে, এখান থেকে তো যায়নি, আর এটা ছাড়া আর কোনো জায়গাও তো নেই। তাহলে ও কোথা দিয়ে পালিয়ে গেল? আরে ভাই, এই জানলা ফাল্লা ছেড়ে দাও, জানলা না তো অন্য কোথা থেকে গেছে। আমি যখন বলছি গুলি আমি চালাইনি, তো আমি চালাইনি। এখন আমরা আসল খুনিকে ধরার জন্য ইনভেস্টিগেশন স্টার্ট করতে পারি। হ্যাঁ, সেটাই তো করছি আমরা, সেটাই করছি। গার্গী, স্যার। তুমি এখানে কি কি এভিডেন্স পাচ্ছ? স্যার, এখন তো এটুকুই বলতে পারি যে বডিতে বুলেট পেট থেকে ঢুকেছে, আর বডিতে কোথাও এক্সিট ওউন্ড নেই, মানে হলো বুলেট এখনো বডির ভেতরেই রয়েছে। দয়া, যখন গুলি চালানো হয়েছিল তখন বডির পজিশন এরকমই ছিল? আরে ভাই অভিজিৎ, আমি তোমাকে বলছি যে ঘরের মধ্যে অন্ধকার ছিল। এই রূপা ম্যাম কি পজিশনে শুয়েছিলেন আমি দেখতে পাইনি। যখন তুমি ভিতরে ঢুকেছিলে তখন এটা তুমি চেক করোনি যে রূপা ঠিক আছে কিনা? যখন আমি ঘরের মধ্যে এলাম তখন খুনি সামনে ছিল, তখন তো আমি ওকে ডিল করবো না। ঘরের মধ্যে আর কেউ ছিল না দয়া, এই ঘরের মধ্যে দুজন ছিলে, তুমি আর রূপা। কি বলতে চাইছো তুমি, যে রূপাকে গুলি আমি করেছি? আমি সেটা বলতে চাইছি না। ঠিক আছে, যখন যখন কারেন্ট এলো তখন রূপার বডির পজিশন কেমন ছিল? আর আমি দেখতে পাইনি, ততক্ষণ এই পায়েল ভেতরে চলে এসেছিল, এর জন্য আমি কিছুই দেখতে পাইনি। বাহ সাহেব বাহ, এটা ভালো। খুন করলেন আপনি আর দোষ দিচ্ছেন আমাকে? রূপা, 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 দাঁড়ান দাঁড়ান, ও গড, এদিকে আসুন। এইটা কি করে হলো? এই কি করেছে এই সমস্ত? সাহেব ইনি মেরেছেন আমাদের ম্যাডামকে। কেন? কি শত্রুতা ছিল তোমার আমার বউয়ের সঙ্গে? কি এক শত্রুতা ছিল? মিনিট, এক মিনিট, এদের সবাইকে বাইরে নিয়ে যাও না। বাইরে দাঁড়ান, বাইরে যান, বাইরে নিয়ে যান, বাইরে দাঁড়ান, পরে দিচ্ছি। নিজের চলো। স্যার, এই যে বিছানার পাশ থেকে বুলেটের শেলটা পাওয়া গেছে। ফ্যান্টাস্টিক। অভিজিৎ, আমি তোমাকে বলেছিলাম না গুলি এখান থেকে চলেছে? খুনি এখানেই ছিল। সেটা তো জানাই যাবে দয়া, গুলি কোন বন্দুক থেকে চলেছিল। এখানে তো 9টা বুলেট আছে, 10টা থাকার কথা, একটা কম। জানি না স্যার, আমি চেক করিনি।
রূপার বডিতে যে বুলেটটা পাওয়া গেছে সেইটা, আর দয়ার গান থেকে আমি যে বুলেটটা ফায়ার করেছি সেইটা, দুটো বুলেটই ম্যাচ করে যাচ্ছে। রূপার মৃত্যু তোমার গান থেকে চালানোর কারণেই হয়েছে দয়া। এটা কি করে হতে পারে স্যার? আমি যখন গুলি চালাইনি তখন রূপা আমার গুলিতে মারা যায় কি করে? তাহলে এটা কি দয়া? এটা কি? স্যার, যে সোয়াব আমি দয়া স্যারের হাত থেকে নিয়েছিলাম তার রিপোর্ট চলে এসেছে। কি? স্যার, দয়া স্যারের হাত থেকে গান পাউডারের ট্রেসেস পাওয়া গেছে। আর রূপার টাইম অফ ডেথ অলমোস্ট তখনই যখন সিআইডির টিম রূপার বাড়িতে উপস্থিত ছিল। ডিজিপি প্রতাপ, আমার নাম তো নিশ্চয়ই শুনেছো তোমরা। এসিপি প্রদ্যুমন, আমি একাডেমিতে তোমার জুনিয়র ছিলাম, কিন্তু আজ দেখো আমি কোথায় পৌঁছে গেছি আর তুমি এসিপিতেই আটকে আছো। কনগ্রাচুলেশন প্রতাপ। আমি বলতে চাইছি প্রতাপ স্যার, এমনিতে আপনি তো জানেনই যে র্যাঙ্কে উপরে ওঠা শুধুমাত্র অফিসারদের কাজের যোগ্যতার উপর ডিপেন্ড করে না, আরো অনেক কিছু আছে যেগুলো আমি আজ পর্যন্ত এই ব্যাপারে ইম্পর্টেন্স দিইনি। এসিপি প্রদ্যুমন, হোয়াট ইউ মিন টু সে? তুমি এইটা বলতে চাও যে আজকে আমি এই পজিশনে আমার যোগ্যতা দিয়ে নয় বরং কাউকে অয়েলিং করে পৌঁছেছি? আমি কখন বললাম যে আপনি অয়েলিং করে ডিজিপি হয়েছেন? আমি তো এসিপি প্রদ্যুমন, তুমি এখানে সিআইডি টিম রান করছো নাকি কোনো সার্কাস চালাচ্ছ? স্যার, আপনি মিডিয়ার কথাগুলোকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। ইন্সপেক্টর অভিজিৎ, আজকাল তোমার স্মৃতিশক্তি ঠিক কাজ করে না? আমি বলতে চাইছি তোমার মাথা ব্যথার কোনো প্রবলেম নেই তো আজকাল? না, ঠিক আছে। ঠিক আছে যখন, তাহলে ঠিকঠাক কথা বলো। তুমি জানো না আজকাল মিডিয়া যা কিছু দেখায় পাবলিক সেগুলোকেই বিশ্বাস করে। আর এসিপি, তোমার জন্য হোম মিনিস্ট্রি আমার ঘাড় চেপে ধরেছে। এখন আমি কি জবাব দেব? তদন্ত চলছে, রেজাল্ট তো চলেই আসবে। আরে রেজাল্ট তো এসে গেছে। আরে সিম্পল কথা, দয়ার বন্দুক থেকে গুলি বেরিয়েছে, সেই গুলি ভদ্রমহিলাকে মেরেছে। ইটস এন ওপেন এন্ড শাট কেস। আর কি চাই? আরে না, দয়া কোথায়? ডাকো ওকে। না, যদি তুমি ডাকতে না পারো তাহলে আমি ডেকে ওকে সাসপেন্ড করে দিচ্ছি। কোথায় আছে? দেখুন স্যার, ও আসছে, রাস্তায় আছে। আচ্ছা, রাস্তায় আছে মানে এখনো পর্যন্ত মুক্ত ঘুরে বেড়াচ্ছে? কাস্টাডিতে কেন এখনো নেওয়া হয়নি ওকে? দেখুন স্যার, দয়া কোনো সাধারণ লোক নয় যে ভয় পেয়ে পালিয়ে যাবে। যা কিছু হচ্ছে তার জন্য সামনে দাঁড়িয়ে উত্তর দেবে ও। হ্যাঁ, সেভাবেই ওকে শ্রীঘরেও যেতে হবে, পুরো দল বল নিয়ে, ব্যান্ড পার্টি বাজিয়ে। ডক্টর সালুখে, ইয়েস স্যার। নমস্কার। তো কি বলছে আপনার সায়েন্স? দয়া নির্দোষ নাকি অপরাধী? ওয়েল স্যার, এখনো পর্যন্ত সমস্ত রিপোর্ট তো দয়ার বিপক্ষে। কিন্তু এটা কনফার্ম যে দয়ার বন্দুক থেকে গুলিটা বেরিয়েছিল। রাইট স্যার। আচ্ছা, একটা কথা বলুন, যদি দয়ার জায়গায় অন্য কোনো মানুষ হতো আর এই সমস্ত তথ্য প্রমাণগুলো থাকতো তাহলে? তাহলে সে এতক্ষণে অ্যারেস্ট হয়ে যেত। কারেক্ট। এসিপি প্রদ্যুমন, ডক্টর সালুখে কি বললো সেটা কানে ঢুকেছে আপনার? ও এতক্ষণে অ্যারেস্ট হয়ে যেত। তুমি যে এই পক্ষপাত করছো দয়াকে বাঁচানোর জন্য, এটা একদম ঠিক করছো না। আমি দয়ার সাইড নিচ্ছি না। ভুলেও নিও না, নাহলে তুমিই ঝামেলায় পড়ে যাবে। আমি শুধু সময় চাইছি স্যার। এসিপি প্রদ্যুমন, তোমার ছেলে নকুলের মৃত্যুর পরে তুমি যে মেডেল পেয়েছিলে সেটা তোমার কাছে আছে তো? নাকি এরকম হয়েছে যে ওই মেডেলটায় আজকাল একটু মরচে পড়ে গেছে? অনেক হয়েছে, অনেকক্ষণ থেকে আপনার কথা শুনছি। যদি বলেন দয়ার কথা, ও যদি অপরাধী হয় তাহলে আমি ওকে গ্রেপ্তার করব। ভেরি গুড এসিপি, অল দ্য বেস্ট।
সিনিয়র ইন্সপেক্টর দয়া, তুমি সিআইডি ও দেশের সেবা করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। আজ থেকে তুমি আর সিআইডির অংশ নও। আমাকে যত দূর যেতে হয় আমি যাব, কিন্তু দয়াকে নির্দোষ প্রমাণ করবই। সবার চোখে দয়া হয়তো অপরাধী, কিন্তু আমার মনে হয় ও কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। আচ্ছা, অভয় কিরকম লোক ছিল? অভয় স্যার, এ তো আমার প্রথম হাজবেন্ডের নাম। কোন জেলে? সেন্ট্রাল জেলে। এই অভয় জেলের মধ্যেই আছে স্যার। আজ 4টের সময় ওর ফাঁসি হতে চলেছে। অভয়ের মতো পাগল আমি এই জীবনে আজ পর্যন্ত দেখিনি। ওর সম্পর্কে আপনি এই কথাটা কেন বলছেন? স্যার, একদম সায়েন্টিফিক ব্রেন ছিল। আমরা ওকে জেলের মধ্যে পাগলা নিউটন বলতাম। সায়েন্টিফিক ব্রেন? সবসময়ই কিছু না কিছু আবিষ্কার করতেই থাকতো। হ্যাঁ, কি কি আবিষ্কার করেছিল? কি বানিয়েছিল? কিছু একটা মেশিনের মতো বানিয়েছিল। এত বুদ্ধিমান ছিল যে বড় বড় ইঞ্জিনিয়াররাও তার সঙ্গে পারতো না। আচ্ছা, আমাকে এটা বলো, যেদিন ওর ফাঁসি হয়েছিল সেদিন ওর ব্যবহার কিরকম ছিল? কোনো অনুশোচনা ছিল ওর? ভয় পেয়েছিল? না স্যার, হাসতে হাসতে গলায় দড়ি পড়েছিল। ওর এত আনন্দের কারণ কি ছিল? কিছু বলেছিল কি ও? তেমন কিছু বলেনি। ওর পৃথিবীতে থাকার সম্পূর্ণ ইচ্ছেটাই কমে গেছিল স্যার। জেলে কি ওর সঙ্গে দেখা করতে আসতো? না স্যার, ওর কাছে কেউ আসতো না। কি ব্যাপার? সিআইডি অফিসার একজন অপরাধীর সঙ্গে দেখা করতে এসছে? না, একজন বন্ধু এসেছে তার বন্ধুর সঙ্গে দেখা করতে। তুমি জানলে কি করে যে আমি এখানে আছি? আরে ভাই, এতটুকু তো আমি চিনি তোমাকে। যখনই তুমি টেনশনে থাকো এখানেই চলে আসো। সবকিছু শেষ হয়ে গেছে ভাই, সবকিছু। এত বছরের পরিশ্রম, সততা, সবকিছু এক নিমেষে শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি ভাই। সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী বাঁচতে পারেনি, আর এইবারও বাঁচতে পারবে না। তুমি কি বিশ্বাস করো যে এই খুন আমি করিনি? ভাই, আমার তোমার ওপর নিজের থেকেও বেশি বিশ্বাস আছে। আর ওই প্রমাণ, ওটা তো অন্য কিছু বলছে। আরে আমরাও প্রমাণ খুঁজে বের করব। এত বছর ধরে এইসবই তো করে আসছি। শুধু তুমি ভেঙে পড়ো না। যে দয়ার কথা বলছেন না আপনি, আজ পর্যন্ত সে 43টা গুলি খেয়েছে আইন আর ন্যায়কে রক্ষা করতে। 43টা গুলি? এতগুলো গুলি তো আমি আমার কেরিয়ারেও চালাইনি কখনো। কিন্তু ও খেয়েছে, কখনো হাতে, কখনো পায়ে, পিঠে, বুকে, সারা শরীরে আঘাত আছে ওর। আর আপনি দয়াকে এত সহজে অপরাধী সাব্যস্ত করতে চাইছেন? স্যার, কখনো আপনি ভেবে দেখেছেন ওর মনের অবস্থাটা কিরকম হচ্ছে? ওর নিজের টিম ওকে সঙ্গ দিচ্ছে না। এসিপি প্রদ্যুমন, থামতে বলো ওকে, ব্রেক লাগাও। ও নিজের প্রোটোকল ভুলে যাচ্ছে। এইভাবে ডিজিপির সাথে কথা বলতে হয়? একদম নয় স্যার। আসলে আপনাকে কি বলবো স্যার, এই যে বন্দুক আছে তার ব্যারেলস থেকে গুলি যখন বেরিয়ে পড়ে সেটা রিভার্স আর হয় না। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি না আপনি দয়াকে অপরাধী প্রমাণ করার জন্য এত ব্যস্ত কেন হয়ে পড়েছেন। দয়া ফেসে গেলে আসল অপরাধী তো বেঁচে যাবে। না, তুমি বলতে কি চাও? তুমি এটা বলতে চাও যে দয়াকে কেউ ফাঁসাতে চাইছে? সে দয়ার থেকে গানটা নিল, গুলিটা মারলো, গুলি মেরে দয়ার হাতে আবার গানটা ফেরত দিয়ে দিল। হ্যাঁ,
এক মিনিট কি বললেন আপনি? আমি বলছি দয়া কোনো দুধের শিশু নয়, ও একজন পালোয়ান। এত সহজে কেউ ওর হাত থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালাতে পারবে না। আমি তো শিওর যে দয়াকে কেউ ফাঁসিয়েছে, কিন্তু যেই দয়াকে ফাঁসিয়ে থাকুক না কেন, সে এটা কি করে জানলো যে ক্রাইম সিনে দয়াই যাবে, আমাদের মধ্যে কেউ নয়? স্যার, যখন ক্রাইম সিনে আমি আর দয়া স্যার ওখানে গিয়েছিলাম, সেই সময় ব্যুরোতে আমরা ছাড়া তো আর কেউ ছিল না। তাহলে বাইরের লোক কি করে জানলো যে ক্রাইম সিনে একমাত্র দয়া স্যারই যাবে? পূর্বে তোমাদের রূপার বাড়িতে পৌঁছতে কত সময় লেগেছিল? স্যার, প্রায় 1.25 ঘন্টা। 1.25 ঘন্টা, 45 মিনিটস। যদি কেউ দয়াকে ফাঁসানোর চেষ্টা করে থাকে, তাহলে এত কম সময়ে পুরো প্রস্তুতি কিভাবে সে নিয়েছিল? গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। এক্স্যাক্টলি এসিপি প্রদ্যুম্ন, আমিও এটাই ভাবছিলাম। কিন্তু এই যে অভিজিৎ, ও আমাদের বিভ্রান্ত করছে। ওর কোনো কথা তুমি শুনবে না। স্যার, আমার মনে হচ্ছে যে কেউ আমাদের কথা শুনছিল স্যার। ইউ মিন টু সে কেউ টেবিলের নিচে লুকিয়েছিল আর কান পেতে সমস্ত কথা শুনেছিল? ভেরি ফানি। হতে পারে স্যার, হতে পারে। পঙ্কজ, যখন ওই নকল অভয় এসেছিল, ওর সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল, কোথায় বসিয়েছিলে ওকে? স্যার, এই যে এখানে বসিয়েছিলাম স্যার। এই হলো আপনার অপরাধীর কান। মানে ব্যুরোতে কেউ বাগ লাগিয়ে চলে গেল আর তোমরা কেউ কিচ্ছু টের পেলে না? দারুণ। স্যার, আমার মনে হচ্ছে ওই অপরাধীর কাছে আমাদের সবার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। দয়ার জায়গাতে আমি গেলে আমাকেও ফাঁসিয়ে দিত, কিন্তু শুনেছিল যে দয়া আসছে, তাই দয়াকে ফাঁসানোর ব্যবস্থাও করে ফেলেছিল। রবি, তুমি দয়ার সাথে যাও। কিন্তু তোমাদের ফাঁসানোর জন্য এই যে প্রমাণটাও জোগাড় করেছে, ও পেল কোথা থেকে? এরকম প্রমাণ শুধু একটা জায়গায় পাওয়া যেতে পারে। সেটা কোথায়? ভাই অভিজিৎ, আমার সঙ্গে যা হবে তা তো হবে, কিন্তু আমার জন্য তুমি যে রিস্ক নিচ্ছ না, তোমার উপর যদি কোনো দোষ এসে যায়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আরে কি বলছো ভাই? বন্ধু মনে করো আবার এই কথাও বলছো? কিচ্ছু হবে না, চলো দেখি কি করে তোমাকে নির্দোষ প্রমাণ করা যায়। অভিজিৎ, আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। যদি এই নকল অভয় আমাদের ব্যুরোতে ওই ভয়েস রেকর্ডার লাগিয়ে থাকে কিছু জানার জন্য, তাহলে ও কি আগেই আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে রেখেছিল আমাকে ফাঁসানোর জন্য? এক্স্যাক্টলি দয়া, গান রেঞ্জের ওখান থেকে আমাদের সবার বুলেট আর শেলও জোগাড় করে রেখেছে। ডক্টর সালুকে এখানে তুমি ডেকেছো? কি বলছো কি ভাই? ওনাকে আমি কেন ডাকবো? কি ভাবছো ভাই? এই রকম ব্যাপারে ডক্টর সালুকের কোনো ইনভিটেশনের দরকার হয় না। কিন্তু স্যার, আপনি জানতে পারলেন কি করে যে আমরা এখানে আছি? দেখো, আমি তোমাদের দুজনকে ফোন করছি আর তোমাদের দুজনের ফোনই সব সময় বন্ধ থাকছে। তখন আমি বুঝে গেলাম যে তোমরা দুজন তোমাদের ফোনের সুইচ অফ করে এই প্রবলেমটা সলভ করার জন্য এসেছো। স্যার, যদি দুটো প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই, তাহলে দয়াকে নির্দোষ প্রমাণ করে দেব। প্রথমত, দয়া যখন সেদিন ফায়ারই করেনি, তাহলে ওর হাতে গান পাউডার কি করে এলো? আর দ্বিতীয়ত,
যদি দয়া গুলি না চালায় তাহলে ওর গুলি দিয়ে রূপা মারা গেল কি করে? তবে খুঁজতে থাকি, দুটো প্রশ্নের উত্তরই খুঁজতে থাকি। কিন্তু দয়া, সবার আগে তুমি আমাকে এইটা বলেছে এসেই তুমি প্রথম কোন জিনিসটা ছুঁয়েছিলে, আর তারপর কোথায় কোথায় হাত দিয়েছিলে? সবার প্রথমে তো আমি ডোরবেল বাজিয়েছিলাম। চলো ওইখান থেকেই শুরু করা যাক। এখানে কিছু নেই বস। আচ্ছা দয়া, তুমি এই জায়গাটা ছাড়া অন্য কোথাও হাত লাগিয়েছিলে? রূপার দরজার হাতুলে। বস, অভিজিৎ, এইখান থেকেই এসেছে গান পাউডার দয়ার হাতে। এই গান পাউডার এই হাতলের উপর আগে থেকেই লাগানো ছিল। এই দেখো, দেখতে পাচ্ছ? একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে দয়ার হাতে গান পাউডারটা কোথা থেকে লেগেছিল। এবার এটা যদি জানতে পারা যায় যে দয়ার বন্দুক থেকে রূপার খুন হলো কি করে? খুঁজে দেখা যাক না, এই প্রশ্নের উত্তরটাও খুঁজলেই পাওয়া যাবে। তুমি এক কাজ করো, তুমি বেডের উপর শুয়ে পড়ো। স্যার, আমি কি এখানে শুতে এসেছি নাকি? আরে জানি বাবা, কিন্তু প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য কিছুক্ষণ তুমি এখানে শুয়ে পড়ো। আমি এটা জানতে চাই যে রূপাকে গুলিটা কোন অ্যাঙ্গেল থেকে করা হয়েছে। ওকে, শুয়ে পড়ো। আচ্ছা দয়া, তুমি যখন গুলিটা চলে তখন কোথায় দাঁড়িয়েছিলে? এখানে স্যার, এই জায়গায়, এইভাবে। আর তোমার হিসেব অনুযায়ী খুনি কোথায় দাঁড়িয়েছিল? সামনে ওই জানলার পাশে। আর ও হতে পারে ওপরে জুতো ছিল, আর ও হতে পারে পর্দার পেছনে ছিল। এক কাজ করো, তুমি এই লেজার লাইটটা অভিজিতের পেটে ঠিক সেইখানে মারো যেখানে রূপার গুলি লেগেছিল। মারো। না বস, রূপার এই অ্যাঙ্গেল থেকে গুলিটা লাগেনি। একদম ঠিক। তাহলে তো স্যার সবকটা অ্যাঙ্গেল থেকে চেক করতে হবে যে রূপার গুলিটা কোন অ্যাঙ্গেল থেকে লেগেছিল। আরে ভাই, কোন জায়গা থেকেই এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা আসছে না যে অ্যাঙ্গেল থেকে রূপার গুলিটা লেগেছিল। স্যার, হ্যাঁ, রূপার গুলিটা পেটে লেগেছিল, আর 30 ডিগ্রি অ্যাঙ্গেল তো তখনই হবে যখন গুলিটা কেউ ওপর থেকে চালাবে। মানে ও এইভাবে শুয়েছিল, তার মানে দয়া যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে হাতটা এগিয়ে গুলি করলেই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হবে। রাইট। অভিজিৎ, ওই রাতে আমি এখানে ছিলাম সামনে। যদি খুনি এখানে থাকতো তাহলে আমি দেখতে পেতাম। আর যতদূর আমার মনে পড়ছে ও ওখানে ছিল, পর্দার পেছনে।
আরে ভাই, অত দূর থেকে তো অ্যাঙ্গেলটা তৈরিই হচ্ছে না। একদম। অ্যাঙ্গেলটা এখানেই হচ্ছে, মানে খুনি এখানেই দাঁড়িয়েছিল। কিন্তু আমি ওকে ওখানে দেখেছি, ওখানে পর্দার পেছনে। জুতো এখানে ছিল আর ও এখানে দাঁড়িয়েছিল ওপরে। আরে ভাই, ওখান থেকে তো অ্যাঙ্গেল হচ্ছেই না। 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে গুলি চালানো হয়েছে, ওদিক থেকে তো হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ ঠিকই। যেটা আমি ওই রাতে দেখেছি ওটাই বলছি। আরে ভাই, তাহলে গুলিটা চললো কোথা থেকে? ওপর থেকে নাকি নিচে থেকে? এটা কিসের আওয়াজ? কিন্তু যখন আমি এই সুইচটা অন করলাম তখনই আওয়াজটা শুরু হয়েছে। আমার তো মনে হচ্ছে যেন কোনো মেশিন টেশিন চলছে এখানে। আরে এটা কি মেশিন? কোনো ওয়াশিং মেশিন নয় তো? ঠিক এরকমই গুলি চালিয়েছিল ওই রাত্রে, এইখান থেকে। হ্যাঁ, আমার তো বেডের ওপরেও কেমন একটা ভাইব্রেশন ফিল হলো। হ্যাঁ। ডক্টর সালুকে, আপনি ঠিক আছেন তো? আবার চলেছে, আবার চলেছে। স্যার, গুলিকে চালাচ্ছে। 1 মিনিট। হ্যাঁ, এখানে এসে দাঁড়াও, সেদিন যেমন দাঁড়িয়েছিলে। তুমি হেঁটে এসে এখানটা একবার দাঁড়াও তো। এখানেই কোনো গন্ডগোল আছে, এখানেই কোনো ট্রিগার পয়েন্ট আছে দয়া। ওই রাতেও তুমি এখানেই দাঁড়িয়েছিলে। যখন থেকে আমি এই সুইচটা অন করেছি তারপর থেকে তুমি এখানে দাঁড়ালেই গুলিগুলো চলছে। এটাকে তোলো তো একবার, এই কার্পেটটা। ও মাই গড! তাহলে এই হলো গুলির রহস্য। যখনই তোমার পা এখানে এসে পড়ে তখনই গুলি চলেছিল। তাহলে এই 30 ডিগ্রি হয় ওপর থেকে হবে, আর তা না হলে নিচ থেকে, বেডের নিচ থেকে। এই দেখো, এটাই হচ্ছে সেই মেকানিজম যেখান থেকে গুলি চলে। তাহলে হতে পারে রূপা উপুর হয়ে শুয়েছিল বিছানায় যখন আমি ওই টাইলসের উপর পা রেখেছিলাম। যখন তুমি টাইলসে পা দাও তখন গুলিটা চলে আর সোজা ওর পেটে গিয়ে লাগে। রাইট। আর আমি ভাবছিলাম গুলিটা ওপর থেকে চলছে, এক্সিট হোল নেই, তাই গুলিটা শরীরেই পাওয়া গেছে। সেই জন্য আমরা নিচের থেকে গুলি আসার কথা ভাবিনি, কোনো রকম তদন্তই করিনি। দুটো প্রশ্নের উত্তরই আমরা পেয়ে গেছি, আর দুটোতেই তুমি নির্দোষ। এই কাজটা যে করেছে সে অনেক বড় প্ল্যান করেছিল। কোনো সিআইডি অফিসারের এই রকম বেআইনিভাবে কোনো ক্রাইম সিনে ঢুকে পড়াটা মোটেই ঠিক নয়। স্যার, আমি জানি যে আমি প্রোটোকল ভেঙেছি, কিন্তু ডিউটি জয়েন করার সময় আমাদের এটাই শেখানো হয়েছিল যে সবচেয়ে বড় প্রোটোকল হয় আসল অপরাধীকে ধরা। স্যার, আমার গান। থ্যাংক ইউ। এই দাঁড়া। নকল অভয় সেজে বিউরো কেন এসেছিলি? ও, তাহলে এসব তুই করেছিস? বন্দুক থেকে গুলি চুরি করে কেন ফাঁসালি দয়া স্যারকে? বিউরোতে রেকর্ডার কেন লাগিয়েছিলিস? নিজের কোনো উদ্দেশ্য ছিল নাকি অন্য কারোর কথায়? আমি বলেছিলাম না আমার স্বপ্ন সত্যি হয়, কিন্তু আজকে না আমি আমার নিজেরই মরে যাওয়ার স্বপ্ন দেখেছি। এই কি করলি? দাঁড়া, দাঁড়া। এই! ওকে বিষ খেলো? আরে হসপিটালে নিয়ে যাই ওকে। কোনো লাভ নেই, ইজ ডেড। মনে হচ্ছে ও একটা বোড়ে, কারোর ইশারায় ও করছিল কাজগুলো। ফোনটা একবার চেক করে দেখি, যদি কিছু পাওয়া যায়। আচ্ছা,
এর কথা এসব করছিল। স্যার, জানা গিয়েছে খুনিকে। তাহলে বলুন স্যার, আমাদের এখানে কেন ডেকেছেন? আর এনাকে কেন এখনো জেলে পাঠাননি? আমার মৃত স্ত্রী কি বিচার পাবে না স্যার? হ্যাঁ, বিচার পাবে, অবশ্যই পাবে, তবে সেটা খুনিকে জেলে পাঠানোর পরে, যে এই সময় আমাদের সামনেই রয়েছে। তাহলে কি বলতে চাইছেন আপনি? উনি রূপাকে খুন করেননি? না, আমি খুন করিনি। কেউ সিআইডি অফিসারের ফায়ারিং রেঞ্জ থেকে গুলি চুরি করেছিল, যাতে রূপাকে মেরে আমাকে ফাঁসানো যায়। কিন্তু আমাদের মধ্যে গান রেঞ্জের আশেপাশে কেউ যায়নি, তাহলে খুনি এখানে কি করে থাকতে পারে? নিজে যায়নি, বরং নকল অভয়কে পাঠিয়েছিল নিজের অপরাধে সফল হওয়ার জন্য। নকল অভয়? তো কোথায় এই নকল অভয়? ডাকুন ওকে। অ্যাকচুয়ালি সেও মারা গেছে। কি ব্যাপার হরিশ, খুব কষ্ট হচ্ছে অভয়ের মৃত্যু সংবাদ পেয়ে? কষ্ট হবে নাই বা কেন? ও তোর ভাই ছিল। স্যার, এই দেখুন স্যার, এই যে হরিশের আলমারি থেকে কি পেয়েছি। আচ্ছা, এটা বৈজ্ঞানিক মানে আসল অভয়ের ডায়েরি, যে নতুন নতুন আবিষ্কার করতো। মেঝের ওই টাইলসের নিচে ওই মেকানিজম, ওটা আসল অভয় বানিয়েছিল। আরে আরে আরে, কোথায় পালাচ্ছ? তোমার দাঁতের মেকানিজম পাল্টাতে হবে এখন। অভয় স্যার ছিলেন আমাদের আইডল, একজন ভালো মানুষ। উনি আমার আর আমার পরিবারের জন্য অনেক করেছেন স্যার। ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। আদালতে যখন স্যারের ফাঁসি ঘোষণা হলো, আমাদের সেটা সুবিচার মনে হয়নি। বাহ বাহ বাহ, তোমাদের দুজনের সুবিচার মনে হয়নি? চারজন নিরীহ লোকের প্রাণ নিয়েছে ও, নিজের বন্ধু সুমিতের পুরো পরিবারকে মেরে ফেলেছে, আর তোমরা বলছো সুবিচার হয়নি? হ্যাঁ স্যার, সুমিতের পরিবারকে উনি মারেননি, উনি তো শুধু ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন। ওনার প্রাণ নিয়েছে আমাদের সিস্টেম। একজন নির্দোষকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছে। আমাদের উইটনেস বানিয়ে আমাদের বয়ানকে চেঞ্জ করে দিয়ে ওনার বিরুদ্ধে ইউজ করা হয়েছে স্যার। আর জজ সাহেবও এটাই বলেছিলেন, যেহেতু সব প্রমাণ ওনার বিরুদ্ধে, সেই জন্যই ওনাকে ফাঁসির শাস্তি দেওয়া হচ্ছে, যেখানে অভয় স্যারের কাছে সুমিতের পরিবারকে মারার কোনো কারণ ছিল না স্যার। এবার আপনিই বলুন স্যার, এটা কি অন্যায় নয়? তাই আমরা একটা প্ল্যান করি, একজন সিআইডি অফিসারকে খুনের অপবাদে ফাঁসাবো, আর তারপর পৃথিবীর সবাই তামাশা দেখবে। কোনো অপরাধ না করে শুধু প্রমাণের উপর ভিত্তি করে সে কি আদৌ শাস্তি পাবে? আচ্ছা, এই কাজটা তো ভালোভাবেও করা যেত, পিটিশন ফাইল করতে পারতে, কিন্তু তোমরা একজন নির্দোষকে মেরে ফেলেছো। উনি নির্দোষ ছিলেন না স্যার। অভয় স্যারের জেল হওয়ার পরেই 2 মাসের মধ্যে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন রূপা ম্যাডাম। রূপা সুমিতের পরিবারকে শেষ করে অভয়কে জেলে পাঠানোর ষড়যন্ত্র করে, যাতে ওর পথের কাঁটা সরে যায়, আরো একজন বড় লোককে বিয়ে করতে পারে। চালাক মহিলাও। শুধুমাত্র তোমরা রূপাকেই খুন করনি, বরং ইন্সপেক্টর দয়ার মতো সৎ এবং এফিসিয়েন্ট অফিসারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছো। আইন তোমাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে।